প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুস সালাম খান, সহযোগী অধ্যাপক, রসায়ন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজ আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ের দ্বিতীয় পত্রের রসায়ন দ্বিতীয় পত্রের সমানতা সম্পর্কে কিছু আলোচনা করব। শুরুতেই তোমরা একটা ভিডিও দেখো। ভিডিওটাতে তোমরা দেখতেছ নিশ্চয়ই দুটো যমজ শিশু, একজনের হাতে ঝুড়ি আছে আর কিছু খেলনা সামগ্রী আছে। তো একজন খেলনা সামগ্রীগুলো তুলছে আর আরেকজন খেলনা সামগ্রীগুলো নিজের গায়ে ফেলছে। তাহলে দুজন একই চেহারার, একই দিনে জন্ম, কিন্তু তাদের কাজ একরকম কিনা? নিশ্চয়ই নয়। একজনের কাজ হলো খেলনাগুলি তোলা, আরেকজনের কাজ খেলনাগুলো ঝুড়ি থেকে ফেলা। তাহলে দুজনের কাজ দুরকম, একজন আরেকজনের সমান, যেহেতু তারা দুজনেই যমজ, কিন্তু তাদের কাজের প্রকৃতি ভিন্ন। ঠিক একই রকম আমরা জৈব যৌগের মধ্যে বা সমানতা ধর্মের মধ্যে, জৈব যৌগের সমানতা ধর্মের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। তো আজকের আলোচনা থেকে শিক্ষার্থীরা সমানতা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। বিভিন্ন প্রকার সমানতার শর্ত ব্যাখ্যা করতে পারবে। কোন যৌগ কি ধরনের সমানতা দিতে পারে তা চিহ্নিত করতে পারবে। এই চিত্রটা লক্ষ্য করো। এখানে দুইটা যৌগ মডেল আছে, দুইটা যৌগের মডেল, কিন্তু দুইটারই আণবিক সংকেত C4H10। C4H10 তার মানে কার্বন যত, হাইড্রোজেন তার দ্বিগুণ হয়ে দুইটা বেশি, মানে CnH2n+2 অনুসরণ করেছে। তার মানে এটা হলো অ্যালকেন শ্রেণীর একটা হাইড্রোকার্বন। তো এই C4H10 আণবিক সংকেত দ্বারা আমরা কি করতে পারি? এগুলো হলো কার্বন আর লালগুলো হলো হাইড্রোজেন। তাহলে এখানে তিনটা হাইড্রোজেন এই কার্বনের সাথে, এখানে দুইটা, এখানে এই কার্বনের সাথে দুইটা, এই কার্বনের সাথে তিনটা, মানে CH3 CH2 CH2 CH3। যৌগটা হলো N-বিউটেন। আর দ্বিতীয়টা হলো 2-মিথাইল প্রোপেন। 3 কার্বনের শিকল, 2 নম্বর কার্বনে একটা CH3 মিথাইল গ্রুপ আছে, তাহলে এটার নাম হলো 2-মিথাইল প্রোপেন। তাহলে একই আণবিক সংকেত, কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্ন, সেজন্য যৌগ ভিন্ন, দুইটা ভিন্ন যৌগ, কিন্তু উভয়ই আণবিক সংকেত এক। তাহলে এভাবেই সমানতার মধ্যে আমরা দেখব। আরেকটা যৌগ দেখো, এই একটা যৌগ, এটার মধ্যে এই কালোটা হলো কার্বন। তাহলে কার্বনের সাথে একটা গ্রুপ আছে COOH, মানে কার্বক্সিল মূলক, আরেকটা আছে NH2 অ্যামিনো মূলক, আরেকটা CH3, আরেকটা হলো H। তাহলে 4 কার্বনের 4টা ভিন্ন গ্রুপ আছে। তাহলে এই কার্বনটাতেও দেখো একই রকমের 4টা ভিন্ন গ্রুপ আছে। তাহলে এটার গাঠনিক সংকেত আর এটার গাঠনিক সংকেত কিন্তু একই, তবে ত্রিমাত্রিক বিন্যাসটা ভিন্ন। এখানে দেখো বাম দিকে হাইড্রোজেনটাকে আমরা দেখতেছি, আর এই যৌগটার মধ্যে ডান দিকে দেখতেছি। এখানে বাম দিকের যৌগটাতে ডান দিকে CH3 এবং NH2 এই দুইটা গ্রুপ আছে, আর দ্বিতীয় যৌগটার মধ্যে বাম দিকে আছে। অর্থাৎ একটা যৌগ আর একটা যৌগের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু তাদের আণবিক সংকেত, গাঠনিক সংকেত দুটোই একরকম। এখানে পার্থক্য কিসে? ত্রিমাত্রিক বিন্যাসে। ত্রিমাত্রিক বিন্যাসটা ভিন্ন, এবং সে কারণে এরা একে অপরের
সমানু, একে অপরের সমানু, অর্থাৎ এরা ঠিক ওই যমজ শিশু দুটোর মতো, একই আণবিক সংকেত, কিন্তু সেখানে গাঠনিক সংকেত ভিন্ন, সেই কারণে তাদের কিছু পার্থক্য থাকবে, কম বেশি কিছু পার্থক্য থাকবে। তাহলে আমরা দেখি সমানুতা কি বা আইসোমারিজম। একই আণবিক সংকেত বিশিষ্ট দুই বা ততোধিক যৌগের গাঠনিক সংকেত ভিন্ন, অথবা একই আণবিক সংকেত ও একই গাঠনিক সংকেত বিশিষ্ট দুই বা ততোধিক যৌগের ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হবার কারণে। তাহলে একটা হলো গাঠনিক সংকেত ভিন্ন, আরেকটাতে হলো ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হবার কারণে অন্তত একটি ভৌত বা রাসায়নিক ধর্মের পার্থক্য দেখানোকে সমানুতা বলে, এবং যৌগগুলোর একটিকে অপরটির সমানু বলা হয় বা আইসোমার বলে। তাহলে সমানুতার সঙ্গে আমরা দেখলাম আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন, অথবা আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত দুটোই এক, কিন্তু ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হবার কারণে অন্তত একটি ভৌত বা রাসায়নিক ধর্মের পার্থক্য দেখানোকে সমানুতা বলে। এবার আমরা দেখি সমানুতার শ্রেণী বিভাগ। সমানুতাকে বিভাগ করা যায়, ভাগ করা যায় দুইটা, একটা হলো গাঠনিক সমানুতা আর একটা হলো স্টেরিও সমানুতা। গাঠনিক সমানুতা আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে যে সমানুতা তাকে বলা হয় গাঠনিক সমানুতা। আর স্টেরিও সমানুতা আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, কিন্তু ত্রিমাত্রিক বিন্যাসটা ভিন্ন। ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হওয়ার কারণে যে সমানুতা সেটাকে বলা হয় স্টেরিও সমানুতা। গাঠনিক সমানুতাকে আমরা 5 ভাগে ভাগ করি। একটা হলো কি শিকল সমানুতা, আরেকটা হলো অবস্থান সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, মেটামারিজম এবং টটোমারিজম। এগুলো হলো এই 5 প্রকার হলো গাঠনিক সমানুতা। আর স্টেরিও সমানুতা যদিও 3 প্রকার, তবে তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের জন্য আমরা 2 প্রকার বলি। তবুও আমি 3 প্রকারটা একটু বলি। সেটা হলো স্টেরিও সমানুতার মধ্যে এক প্রকার হলো জ্যামিতিক সমানুতা, আরেকটা আলোক সমানুতা, আরেকটা হলো বিশেষ ধরনের সমানুতা, সেটাকে বলা হয় কনফরমেশনাল সমানুতা। তো তোমরা তোমাদের এই পর্যায়ে কনফরমেশনাল সমানুতা সম্পর্কে আলোচনার কোনো অবকাশ নাই, তোমরা উচ্চ শ্রেণীতে সেটা জানতে পারবে। তো আমরা দেখলাম শ্রেণী বিভাগগুলো, এখন এক এক করে আমরা এই প্রকার ভেদগুলো সম্পর্কে একটু জানব। প্রথম দেখো গাঠনিক সমানুতা। একই আণবিক সংকেত বিশিষ্ট দুই বা ততোধিক যৌগের গাঠনিক সংকেত ভিন্ন হবার কারণে অন্তত একটি ভৌত বা রাসায়নিক ধর্মের পার্থক্য দেখানোকে গাঠনিক সমানুতা, এবং যৌগগুলোর একটিকে অপরটির গাঠনিক সমানু বলে। এরপর দেখো শিকল সমানুতা। শিকল সমানুতা বা চেইন সমানুতা শিকলের দৈর্ঘ্যের পার্থক্যের কারণে, জৈব যৌগের শিকলের দৈর্ঘ্যের পার্থক্যের কারণে যে সমানুতা সেটাকে বলা হয় শিকল সমানুতা। যেমন C5H12 এই আণবিক সংকেত দ্বারা আমরা দুটো যৌগ লিখতে পারি, একটা হলো N-পেন্টেন, আরেকটা হলো 2-মিথাইল বিউটেন। এছাড়া আরো যৌগ হবে, তবে আমরা এই দুইটা যৌগকে আমরা বলবো একটা আরেকটা শিকল সমানু। এখানে শিকলের দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য কিভাবে বুঝলাম? এখানে 1, 2, 3, 4, 5 প্রথম যৌগটার মধ্যে একটা শিকলের মধ্যে 5টা কার্বন জড়িত, আর দ্বিতীয় যৌগটার মধ্যে 4টা কার্বন জড়িত। 1, 2, 3, 4 4টা কার্বন আছে। আর এই মিথাইল গ্রুপটা শিকলের সাথে সংযুক্ত আছে, অর্থাৎ এটা পার্শ্ব শিকল হিসাবে আছে। তাহলে এখানে হলো 5 কার্বনের শিকল, এখানে 4 কার্বনের শিকল। তাহলে শিকলের দৈর্ঘ্যের মধ্যে এখানে পার্থক্য, সেই কারণে এটাকে বলা হয় শিকল সমানুতা। এরপর হলো অবস্থান সমানুতা। একই আণবিক সংকেত, কিন্তু সেখানে কার্যকরীমূলকের অবস্থানের পার্থক্যের কারণে যে সমানুতা সেটাকে বলা হয় কার্যকরীমূলক সমানুতা। যেমন এখানে C5H12O এই আণবিক সংকেত দ্বারা আমরা দুইটা যৌগ দেখতেছি, একটা নাম হলো পেন্টানল 1, আরেকটা যৌগ হলো পেন্টানল 2, অর্থাৎ হাইড্রোক্সিল গ্রুপটা, অ্যালকোহলিক গ্রুপটা
প্রথম যৌগটার মধ্যে 1 নম্বর কার্বনে আছে আর দ্বিতীয় যৌগটার মধ্যে 2 নম্বর কার্বনে আছে। তাইলে অবস্থানের কার্যকারীমূলকের অবস্থানের পার্থক্যের কারণে যে সমানতা সেটাকে বলা হয় কার্যকারীমূলক সমানতা। অবস্থান সমানতা, অবস্থানের পার্থক্যের কারণে যে সমানতা সেটাকে বলা হয় অবস্থান সমানতা। এরপর হলো কার্যকারীমূলক সমানতা। কার্যকারীমূলক আণবিক সংকেত এক কিন্তু কার্যকারীমূলক ভিন্ন হওয়ার কারণে যে সমানতা সেটাকে বলা হয় কার্যকারীমূলক সমানতা। যেমন এখানে আমরা দেখলাম C5H12O এই আণবিক সংকেত দ্বারা দুইটি যৌগ আমরা এখানে লিখলাম। একটা যৌগের মধ্যে হলো অ্যালকোহলিক গ্রুপ ওএইচ গ্রুপ, আরেকটাতে হলো ইথার গ্রুপ, ইথার ও এর দুই পাশে কার্বনের শিকল, ইথক্সিপ্রোপেন। দ্বিতীয় যৌগটা হলো ইথক্সিপ্রোপেন, এটা হলো ইথার। আর প্রথম যৌগটা হলো এন পেন্টানল, অ্যালকোহল। তাহলে প্রথমটা অ্যালকোহল, দ্বিতীয়টা ইথার, কিন্তু আণবিক সংকেত এক, কার্যকারীমূলক ভিন্ন, এই কারণে এটাকে বলা হয় কার্যকারীমূলক সমানতা। তারপর আমরা দেখি মেটামারিজম। মেটামারিজম হলো কার্যকরীমূলক একই কিন্তু কার্যকরীমূলকের উভয় দিকে কার্বন সংখ্যার মধ্যে পার্থক্যের কারণে যে সমানতা সেটাকে বলা হয় মেটামারিজম। যেমন এখানে ও ইথার গ্রুপ আছে, এই যৌগটার মধ্যে ইথার গ্রুপ আছে, কিন্তু প্রথম যৌগটার ইথার মূলকের এক পাশে আছে 4টা কার্বন, আরেক পাশে আছে 1টা কার্বন। আর তৃতীয় যৌগটার মধ্যে এক পাশে 3টা কার্বন, আরেক পাশে 2টা কার্বন। তাইলে একই কার্যকারী মূলকের উভয় দিকে কার্বন সংখ্যার মধ্যে পার্থক্য। প্রথমটাতে হলো 4-1, দ্বিতীয়টার মধ্যে হলো 3-2। তাহলে কার্যকারী মূলকের উভয় দিকে কার্বন সংখ্যার মধ্যে পার্থক্যের কারণে যেই সমানতা সেটাকে বলা হয় মেটামারিজম। এবার আমরা দেখি টটোমারিজম। টটোমারিজম হলো বিশেষ ধরনের গতিশীল সমানতা, যেখানে স্বতঃস্ফূর্তভাবে প্রোটন স্থানান্তরিত হয়। যে উপায়ে স্বতঃস্ফূর্তভাবে প্রোটন স্থানান্তরিত হয়ে একটি সমাণু অন্য একটি সমাণুতে রূপান্তরিত হয় সেটাকে বলা হয় টটোমারিজম। যেমন এখানে হলো কিটোনিক গ্রুপ আর দুই পাশে 2টা CH3 আছে। এখন একদিকের একটা CH3 একটা হাইড্রোজেন যদি CO গ্রুপের কার্বনাইল গ্রুপের অক্সিজেনের সাথে সংযুক্ত হয় তখন এই কার্বনে কার্বনে ডাবল বন্ড সৃষ্টি হয়। তাহলে এতে প্রোপিনটুঅল এই যৌগটা তৈরি হয়। তাহলে স্বতঃস্ফূর্তভাবে প্রোটন স্থানান্তরিত হয়ে একটি সমাণু অন্য একটি সমাণুতে রূপান্তরিত হওয়ার ফলে যে সমানতার সৃষ্টি হয় সেটাকে বলা হয় টটোমারিজম। আর সমাণুগুলোর একটিকে অপরটি টটোমার বলে। যেমন প্রোপানন হলো প্রোপিন-2-অল এর। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা স্টেরিও সমানতা সম্পর্কে জানব। স্টেরিও সমানতা কি? একই আণবিক সংকেত বিশিষ্ট এবং একই গাঠনিক সংকেত বিশিষ্ট দুই বা ততোধিক যৌগের ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হওয়ার কারণে অন্তত একটি ভৌত বা রাসায়নিক ধর্মের পার্থক্য দেখানোকে স্টেরিও সমানতা বলে এবং যৌগগুলোর একটিকে অপরটি স্টেরিও সমাণু বা ত্রিমাত্রিক সমাণু বলে। তাহলে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আণবিক সংকেত গাঠনিক সংকেত একই থাকবে, শুধুমাত্র ত্রিমাত্রিক বিন্যাসে পার্থক্য। এমনটি হলেই যে সমানতা হবে সেটাকে আমরা বলবো স্টেরিও সমানতা। তো স্টেরিও সমানতার মধ্যে প্রকার হলো 2টা। একটাকে বলা হয় জ্যামিতিক সমানতা আর একটা আলোক সমানতা। তবে এছাড়াও কনফরমেশনাল সমানতা বলে এক ধরনের স্টেরিও সমানতা আছে। তবে তোমাদের শ্রেণীতে এটা বিবেচ্য নয়, সেজন্য আমি এখানে আলোচনা করলাম না। শুধুমাত্র 2 প্রকার স্টেরিও সমানতা, একটা হলো জ্যামিতিক সমানতা আর একটা আলোক সমানতা। এই 2টা সম্পর্কে আমরা আলোচনা করব। তো এই ক্ষেত্রে কি ঘূর্ণন বাধাগ্রস্ত
কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগের দ্বিবন্ধনযুক্ত প্রতি কার্বনের অবশিষ্ট দুই যোজনীতে দুটি ভিন্ন গ্রুপ থাকার কারণে যে সমানতার সৃষ্টি হয় সেটাকে বলা হয় স্টেরিও জ্যামিতিক সমানতা। যেমন দেখো, এখানে দুইটা যৌগ, এখানে এই কার্বনের সাথে এই কার্বনের দ্বিবন্ধন আছে, ফলে কার্বন দুটো যে একক বন্ধন অক্ষ বরাবর মুক্তভাবে ঘুরবে এটা সম্ভব নয় দ্বিবন্ধনে আবদ্ধ হওয়ার কারণে। তো এই দ্বিবন্ধনযুক্ত প্রত্যেক কার্বনের একটা কার্বনে দেখো একটা আছে এইচ আর একটা CH3, দুটো ভিন্ন গ্রুপ। আরেকটা কার্বনেও দেখো একটা এইচ এবং একটা CH3 আছে। তাহলে এই CH3 এবং এইচ এই দুইটা গ্রুপের মধ্যে একটা গ্রুপ CH3টা বড় আর এইচটা ছোট। ঠিক একইভাবে দ্বিতীয় কার্বনেও CH3 গ্রুপটা বড় আর এইচ গ্রুপটা হলো ছোট। তাহলে এই ক্ষেত্রে এই কার্বন কার্বনে ঘূর্ণনে বাধা আছে, আর দ্বিবন্ধনযুক্ত প্রত্যেক কার্বনের বাকি দুই যোজনীতে দুটো ভিন্ন গ্রুপ আছে। তাহলে এই ধরনের যৌগরাই জ্যামিতিক সমানতা দিবে। তো এই ক্ষেত্রে বড় বড় গ্রুপগুলো যদি এক পাশে থাকে বা ছোট ছোট গ্রুপগুলো এক পাশে থাকে, যে কোনো একটা বললেই হবে, তাহলে এই সমানটাকে বলা হবে সিস সমান। যেমন এই যৌগটি হলো cis2-বিউটিন, আর তার অপোজিটে আরেকটা অপর পাশে দেখো CH3, যেই পাশে সেই পাশে হাইড্রোজেন, যেই পাশে হাইড্রোজেন সেই পাশে CH3। অর্থাৎ এই ক্ষেত্রে একজাতীয় গ্রুপগুলো পরস্পর থেকে অপোজিট সাইডে বিপরীত পাশে আছে। তাহলে বিপরীত পাশে যদি থাকে সেম গ্রুপগুলো তাহলে হবে ট্রান্স সমান, আর যখন সেম গ্রুপগুলো সেম সাইডে থাকবে তখন হবে সিস সমান। তাহলে সিস এবং ট্রান্স এই দুইটা সমানের মধ্যে ধর্মের বেশ কিছু পার্থক্য থাকে। যেমন একটা তোমার বয়লিং পয়েন্ট হলো 227 কেলভিন, আর একটা হলো 274 কেলভিন। অর্থাৎ ট্রান্স সমান ওটা স্ফুটনাঙ্ক। এখানে আমরা বেশি দেখলাম। এরপর দেখো এই ভিডিওটা একটু দেখো। ও সরি, এটা ওপেন হচ্ছে না। আচ্ছা, যাই হোক, এরপর দেখো আলোক সমানতা। এখানে দেখো আলোক সমানতা। আলোক সমানতার ক্ষেত্রে একই আণবিক সংকেত এবং একই গাঠনিক সংকেত বিশিষ্ট দুই বা ততোধিক যৌগের তল সমবর্তী একবর্ণী আলো। তল সমবর্তী একবর্ণী আলো মানে যেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য একই এবং রশ্মিগুলো পরস্পর সমান্তরাল এবং এক সমতলীয়, সেটাকে বলা হয় তল সমবর্তী একবর্ণী আলো। তল সমবর্তী একবর্ণী আলোর প্রতি ভিন্ন পরিমাণ প্রভাবের কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে আলোক সমানতা বলে। তাহলে একই আণবিক সংকেত এবং একই গাঠনিক সংকেত বিশিষ্ট দুই বা ততোধিক যৌগের তল সমবর্তী একবর্ণী আলোর প্রতি ভিন্ন পরিমাণ প্রভাবের কারণে
যে সমানতা সেটাকে বলা হয় আলোক সমানতা। এবং যৌগগুলোর একটিকে অপরটি আলোক সমানুবল। যেমন এখানে চিত্রের মধ্যে দেখো, আমাদের একটা ডান হাত আছে, আরেকটা ঠিক বাম হাত। ডান হাত হলো বাম হাতের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু ডান হাত আর বাম হাতের মধ্যে অনেক অনেক পার্থক্য আছে, কাজে কর্মে এবং তাদের স্টেমিনার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। ঠিক একইভাবে এই দুইটা মডেল দেখো, এই দুইটা মডেলের মধ্যে একটা মডেল আরেকটা মডেলের দর্পণ প্রতিবিম্ব। তো এমনটি যদি হয়, এমন যদি যৌগ প্রকৃতির মধ্যে পাওয়া যায় যেটা একটা আরেকটা দর্পণ প্রতিবিম্ব, তাহলে দেখা যাবে তাদের মধ্যে তল সমবর্তী একবর্ণী আলোর প্রতি ভিন্ন পরিমাণ আচরণ অবশ্যই থাকবে। তো এই ধরনের দর্পণ প্রতিবিম্ব হওয়ার কারণে তাদের মধ্যে তল সমবর্তী একবর্ণী আলোর প্রভাবের ভিন্নতা দেখানোর ফলেই আলোক সমানতার সৃষ্টি হয়। তাহলে আলোক সমানতার শর্তগুলো যদি আমরা বলি, তাহলে শর্তগুলো কি হবে? অণুতে এক বা একাধিক কাইরাল কার্বন, অপ্রতিসম কার্বন থাকতে হবে। এখানে দেখো, এটা যদি কার্বন হয়, আর এই যে একটা কিউবের মতো ঘনকের মতো দেখা যায়, এটা যদি মনে করো ওএইচ গ্রুপ হয়, এটা CH3 হয়, এটা এই গ্রুপটা মনে করো ইথাইল হয়, আর এটা যদি হাইড্রোজেন হয়, আমরা এটা বললাম কি, এটা ওএইচ, এটা CH3, এটা ইথাইল, এটা হাইড্রোজেন। তাহলে এই কার্বনটার 4 যোজনীতে 4টা ভিন্ন গ্রুপ হয়। 4 যোজনীতে যদি 4টা ভিন্ন গ্রুপ থাকে, তাহলে এমন কার্বনকে আমরা বলবো অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। আর কাইরাল কার্বন যদি থাকে, তাহলে সেই সমস্ত যৌগগুলো সাধারণত আলোক সক্রিয় হয়, অর্থাৎ আলোকে হয় ডানে ঘুরাবে অথবা বামে ঘুরাবে। যদি ডানে ঘুরায়, তাহলে আমরা তাকে বলবো ডানাবর্ত সমাণু বা ডি সমাণু বা ডেক্সট্রো সমাণু। ছোট হাতের ডি, বড় হাতের ডি নয়। সাধারণত এই ক্ষেত্রে ডি সমাণু, সংক্ষেপে আমরা ডি সমাণু বলি। ডি মানে ডেক্সট্রো, ডান দিকে ঘুরায়। আর ঠিক তার দর্পণ প্রতিবিম্বটা ঘুরাবে আলোকে বামে। একটা সমাণু যখন ডান দিকে ঘুরাবে, আর একটা সমাণু বাম দিকে ঘুরাবে, তবে আমরা তার গাঠনিক সংকেত দেখেই আমরা ঠিক বলতে পারবো না যে এটা ডানাবর্ত হবে না বামাবর্ত হবে। এটা কেবলমাত্র এক বিশেষ ধরনের যন্ত্র, পোলারিমিটার দ্বারা আমরা পরীক্ষা করে নির্ণয় করতে পারি। তো এখানে দেখো, আর একটা যৌগ, এরকম একটা যৌগ, এই যৌগটার মধ্যে এই একটা কার্বন, যার 4 যোজনীতে 4টা ভিন্ন গ্রুপ আছে, এই আরেকটা কার্বন, এটারও 4 যোজনীতে 4টা ভিন্ন গ্রুপ আছে। তাহলে এই কার্বনটাও অপ্রতিসম, এই কার্বনটাও অপ্রতিসম। তাহলে দুইটা অপ্রতিসম কার্বন যদি একই যৌগের মধ্যে থাকে এবং তার মধ্যে যদি এরকম প্রতিসাম্যতা থাকে, মাঝ বরাবর বা কোনো একটা অক্ষ বরাবর এটাকে যদি সমান দ্বিখণ্ডিত করা যায়, তাহলে সেই ধরনের যৌগ আবার আলোক সক্রিয় হয় না। সে ধরনের যৌগকে বলা হয় মেসোযৌগ। যেসব একাধিক অপ্রতিসম কেন্দ্র বিশিষ্ট যৌগ প্রতিসাম্যতা থাকায় আলোক নিষ্ক্রিয় হয়, তাদেরকেই মেসোযৌগ বলে। যেমন এটাকে আমরা বলতে পারবো 2,3-ডাইমিথাইল 1,4-ডাইওয়িক অ্যাসিড। 2,3-ডাইমিথাইল বিউটেন 1,4-ডাইওয়িক অ্যাসিড। আচ্ছা, আলোক সমানতার শর্তগুলো আমরা একটু বলি। যদি আলোক সমানতার শর্ত কি, এটা যদি আমরা বলি, তাহলে কি আসবে? 1 নম্বর হলো অপ্রতিসম পরমাণু থাকতে হবে।
সাধারণত একটি অপ্রতিসম পরমাণু যদি থাকে তাহলে সে অবশ্যই আলোক সক্রিয় হবে, কিন্তু একাধিক অপ্রতিসম পরমাণু যদি থাকে একটা যৌগের মধ্যে তাহলে সেটা আলোক সক্রিয় হতেও পারে, নাও হতে পারে। এটা নির্ভর করবে সম্পূর্ণরূপে প্রতিসাম্যতা বৈশিষ্ট্যের উপর। যদি প্রতিসাম্য হয়, যৌগটি যদি প্রতিসাম্য হয় তাহলে আলোক সক্রিয় হবে না, কিন্তু প্রতিসাম্যতা যদি না থাকে তাহলে ওই যৌগটি আলোক সক্রিয় হবে। তাহলে এই যৌগটার মধ্যে যেহেতু এই যে 2,3 ডাইমিথাইল বিউটেন 1,4 ডাইওয়িক অ্যাসিড, এই যৌগটার মধ্যে যেহেতু প্রতিসাম্যতা আছে সে কারণে এটা অপ্রতিসম কার্বন দুটো থাকা সত্ত্বেও এটা আলোক নিষ্ক্রিয় মেসো যৌগ। তাহলে অপ্রতিসম কেন্দ্র থাকবে এটা একটা শর্ত, কিন্তু সেখানে আবার এটাকে গৌণ করা হয়েছে কিভাবে? তার মধ্যে প্রতিসাম্যতা অনুপস্থিত থাকতে হবে, অণুতে প্রতিসাম্যতা অনুপস্থিত থাকতে হবে। এটা হলো দ্বিতীয় শর্ত। একটা হলো অপ্রতিসম কেন্দ্র থাকতে হবে, 2 নম্বর হলো প্রতিসাম্যতা অনুপস্থিত থাকতে হবে, আর 3 নম্বর হলো অণুটিকে তার দর্পণ প্রতিবিম্ব সমাণুর ওপর অসমপাতিত হতে হবে। যেমন এই যৌগটা দেখো, এখানে এই একটা যৌগ, এই আরেকটা যৌগ। এই যৌগটা আর এই যৌগটা, এটার মধ্যে এই কার্বনটার মধ্যে যে 4টা গ্রুপ আছে, এই কার্বনটার মধ্যে সেই 4টা গ্রুপ নাই, একটু ভিন্নতা আছে। এখানে CH2 আছে, এখানে CH2OH আছে। এই কারণে এই কার্বন দুইটা অপ্রতিসম এবং তারা একই রকম নয়। এ কারণে এটার মধ্যে একাধিক অপ্রতিসম কার্বন থাকা সত্ত্বেও প্রতিসাম্যতা না থাকায় এটা আলোক সক্রিয়। তাহলে এটার দর্পণ প্রতিবিম্ব দেখো, এটা যদি আমরা এই যৌগটাকে পুরোটাকে যদি আমরা এই যৌগটার উপর উপরিপাত করি তাহলে OH এর উপর আর এই OH এর উপর পড়বে, অর্থাৎ অসমপাতিত হবে। তাহলে এটা একটা বিশেষ শর্ত। আমরা যদি আলোক সমানুতার একটা মাত্র গুরুত্বপূর্ণ শর্ত বলি তাহলে এই শর্তটাই বলবো, অণুটি তার দর্পণ প্রতিবিম্ব সমাণুর উপর অসমপাতিত হবে বা অউপরিস্থাপনীয় হবে, একটা বললেই হবে। তাহলে আরেকটা কি? তল সমবর্তী একবর্ণী আলোর প্রতি অণুটির প্রভাব থাকতে হবে। তাহলে এই কয়েকটা শর্ত। একটা কি? অপ্রতিসম কেন্দ্র থাকতে হবে, 2 প্রতিসাম্য উপাদান অনুপস্থিত থাকতে হবে, 3 অণুটি ওর দর্পণ প্রতিবিম্ব সমাণুর উপর অউপরিস্থাপনীয় হতে হবে, 4 তল সমবর্তী একবর্ণী আলোর প্রতি অণুর প্রভাব থাকতে হবে। এগুলো হলো শর্ত। যেমন এই যৌগটা হলো কি? এই যৌগটাকে আমরা বলতে পারি 2,3,4 ট্রাইহাইড্রক্সি বিউটানেল। এই যৌগটার একটা সমান হবে D আর একটা সমান হবে L। এছাড়া আরো এক জোড়া হতে পারত, সেটা হলো এইখানে 2টা ওয়েসকে আমরা একদিকে দেখছি। এখন এমন যৌগ আছে যার মধ্যে এই একটা ওয়েস একদিকে আর একটা ওয়েস বিপরীত দিকে, অপোজিট সাইডে, পাশের কার্বনে অপোজিট সাইডে থাকবে। এর ফলেও আরো এক জোড়া সমাণু আমরা দেখব। তো এই জোড়ার মধ্যে একটা যৌগ আর একটা যৌগের দর্পণ প্রতিবিম্ব এবং আবর্তন কোণ এদের সমান এবং বিপরীত। এই কারণে এদেরকে এনানসিওমার জোড় বলা হয় বা এনানসিওমার। যেসব আলোক সমাণু একে অপরের দর্পণ প্রতিবিম্ব এবং আবর্তন কোণ সমান ও বিপরীত, তাদের একটাকে অপরটি এনানসিওমার বলে। যেমন এই যৌগটা, এই প্রথম যৌগটা দ্বিতীয় যৌগটা এনানসিওমার বা এন্টিমারও বলা হয়।
যে তাইলে আমরা এনানসিওমার দেখলাম, এনানসিওমার জোড়, এরা হবে একে অপরের দর্পণ প্রতিবিম্ব, আবর্তন কোণ হবে সমান এবং বিপরীত। এ ধরনের যৌগরাই হবে এনানসিওমার জোড়। আর এনানসিওমার জোড়ের সমমোল মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। যেমন এই সমাণুটা, প্রথম সমাণুটা 1 মোল, দ্বিতীয় সমাণুটা 1 মোল। আমরা যদি মিশিয়ে নেই তাহলে প্রথম সমাণুটা যদি আলোকে ডানে ঘোরায় তাহলে দ্বিতীয় সমাণুটা সম পরিমাণ বামে ঘোরাবে, ফলে সেটা আলোক নিষ্ক্রিয় হবে, ওই মিশ্রণটা হবে আলোক নিষ্ক্রিয়। এই কারণে রেসিমিক মিশ্রণ হয় আলোক নিষ্ক্রিয়, আর মেসোযৌগ হয় আলোক নিষ্ক্রিয়। এই দুই ধরনের যৌগই আলোক নিষ্ক্রিয় হয়। তবে মেসোযৌগ হয় নিজের, একটা মাত্র যৌগের নিজের মধ্যে প্রতিসাম্যতা থাকায়, আর রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয় এনানসিওমার জোড় একসঙ্গে থাকায়, সম পরিমাণে একসঙ্গে থাকায়। আর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো ডায়স্টেরিওমার জোড়। ডায়স্টেরিওমার জোড় কারা? যারা একে অপরের দর্পণ প্রতিবিম্ব নয়, আবর্তন কোণ সমান নয়, তাদের একটাকে আরেকটা ডায়স্টেরিওমার জোড় বলে। তাহলে যেসব সমাণু একে অপরের দর্পণ প্রতিবিম্ব নয় এবং তাদের আবর্তন কোণ সমান নয়, তাদের একটিকে অপরটির ডায়স্টেরিওমার জোড় বলে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তোমাদের সাথে আবার ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা হবে। সবাইকে ধন্যবাদ। ঘরে থাকো, সুস্থ থাকো।